আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। টানা 2 দিন কমপ্লিট শাটডাউনের পর আজ থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। বন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রফতানিতে গতি ফিরেছে। আন্দোলনের কারণে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হয়েছে, তবে চলতি অর্থ বছরে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরাফাত ইসলামের রিপোর্ট। 2 দিনের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের পর স্থবিরতা কাটিয়ে কর্মব্যস্ততা ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। সোমবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে আসতে থাকেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। অনেকটা স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। এদিন ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস বিভাগের অধীনস্থ সকল কর্মকর্তাকেই নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। কাজে ফিরে স্বস্তির কথা জানান তারা। সকাল 9টা থেকে মোটামুটি সকল ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আর যে 2 দিন ধরে যে কর্মবিরতিগুলো ছিল সেগুলো আজকে থেকে একদম যথারীতি চলা থাকবে। আবার আমাদের মেইন যে দায়িত্ব উদ্দেশ্য যেটা সরকারের রাজস্ব আদায় করা, সে রাজস্ব আদায় করার জন্য আমরা যথারীতি পুরোদমে আমরা কার্যক্রম শুরু করছি। অনেক ভালো লাগছে, আমরা কাজ করছি, আমরা কাজ করতে চাই, আমরা আসলে আন্দোলনের দিকে আমরা যেতে চাই না। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। 2 দিনের অচলাবস্থা শেষে বন্দরগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রপ্তানি সহ শুল্কায়নে গতি ফিরেছে। সবাই কাজে যোগ দিয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের গতি বাড়ানোর কাজ চলছে। সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। এর আগে রোববার রাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় ছাড়া ঠিকভাবে কাজে মনোনিবেশ করতে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর কারো বিরুদ্ধে দুদকের তদন্তে সরকার হস্তক্ষেপ করে না বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের এক অনুষ্ঠানে এসব বলেন তিনি। এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। এটা সরকারের সাথে একটা ইস্যু থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। এখন আপনারা ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, ভয় এবং পক্ষপাত, এটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হওয়ার কথা না। দুদকও আমাদের ব্যাপার না, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে। আর এটা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন, কিন্তু শুধু এনবিআর না, তার দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি লোক আসে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কত কিছু। চীন বাংলাদেশে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন মিয়ানমার সরকারকে রাজি করানোর চেষ্টা করছে বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্পে চীনের নতুন প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব বলেন মির্জা ফখরুল। সম্প্রতি বিএনপির প্রতিনিধি দলের 5 দিনের চীন সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এক চীন নীতির প্রতি তার দলের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে সফরে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহ আছে বলে জানান তিনি। প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায় বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চীনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য।
বিএনপি ক্ষমতায় গেলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পে বাংলাদেশ যুক্ত হবে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। অনেকগুলো কাজই আপনার আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে, আর যদি তার কোনো কাজ থেকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, তাহলে নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে। এদিকে ওলামা দলের আলোচনায় কোন দলের ভোটের আনুপাতিক হারে এমপি নির্বাচনের দাবির সমালোচনা করেন ডক্টর মঈন খান। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। ইমরুল হাসান, NTV নিউজ, ঢাকা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসেছে বিএনপি। সোমবার রাত 8:30টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ জুলাই সনদের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত আছেন। জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে না পারলে জুলাই উদযাপনে কোনো ধরনের উদ্যোগ নেওয়ার এখতিয়ার থাকবে না এই সরকারের। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয় স্ট্যাটাসে তিনি বলেছেন, কোনো একটি পক্ষ যদি দলীয় স্বার্থে ঐক্যমত্য প্রক্রিয়াকে ব্যাহত করে, তাহলে সরকারের উচিত ভয় না পেয়ে অন্য সব পক্ষ এবং জনগণকে সঙ্গে নিয়ে এই ঐতিহাসিক দায়িত্ব পালন করা। অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দুইবার সময় নিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল, তাও স্পষ্ট করেনি এই সরকার। সরকারের কাছে জবাবদিহিতা চেয়ে নাহিদ বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে এই ঘোষণাপত্র জারি করা হোক, যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করার কমিটমেন্ট থাকবে। আর সরকারের উদ্যোগ না নিলে তারা বসে থাকবে না। গেল এক বছরে জুলাই অভ্যুত্থান নিয়ে মানুষের আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই অভ্যুত্থান দিবস সামনে রেখে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে, দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। মানুষ প্রচণ্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে, যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে, সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি নাই। বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার গুলির ম্যাগাজিন নিয়ে যাওয়া নিছক ভুল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তৃতীয় দফার স্ক্রিনিংয়ে ধরা পড়ায় ভিআইপি হলেও শিথিলতা না দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রোববার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে মরক্কো যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগে একটি গুলিসহ ম্যাগাজিন পাওয়া যায়। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে বলেন, বিষয়টি ভুলে হয়েছে, তবে তৃতীয় দফার স্ক্রিনিংয়ে ধরা পড়ায় ভিআইপিদের ক্ষেত্রেও শিথিলতা না দেখাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা এটা একটা মানে জাস্ট একটা ভুল। যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে নেতা, উনি যে সময় ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা পালন হবে দেশ জুড়ে। অনুষ্ঠান আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পুরা বাংলাদেশে হবে। অনুষ্ঠানগুলি পুরা বাংলাদেশে হবে, কোনো ধরনের থ্রেট আলাই দিলে এখন পর্যন্ত নাই।
এদিকে কুমিল্লা ও পটুয়াখালীতে নারীর প্রতি বর্বর নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নমনীয়তা ছিল না, বরং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিছে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তার পুরস্কারের অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করেছেন। রাজধানীর ইস্কাটনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরের কাছে চেক হস্তান্তর করেন তিনি। বলেন, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তাদের জন্য এই অর্থ সামান্য উপহার। জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে তাই তাদেরকে পুনর্বাসন দিয়ে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। বিত্তবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শহীদ পরিবার এবং আহতদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান মাহমুদুর রহমান। আর্থিক সহায়তার তুলনায় পুনর্বাসনটা আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি, এবং আমার প্রত্যেকটা বক্তৃতায় আমি দেশে ফিরে আসার পরে নির্বাসিত জীবন থেকে আমি পুনর্বাসনের কথাই বারে বারে বলেছি। আমি যখন আহতদের দেখতে গেছি বিভিন্ন হাসপাতালে, সেখানেও আমি পুনর্বাসনের উপরেই জোর বেশি দিয়েছি, কারণ একটা পুনর্বাসন করতে পারলে আত্মমর্যাদা ফিরে আসে। আত্মমর্যাদা খুব গুরুত্বপূর্ণ। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারের সমস্ত প্যারামিটার ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার চলছে। যেসব অপরাধ সংঘটিত হয়েছে তা শিউরে ওঠার মতো। তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। বিকালে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাসভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ হত্যার মহাভিলেন ছিলেন বিচারপতি ABM খায়রুল হক। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে দিনের ভোট রাতে করার কালচার চালু হয়েছিল। এ সময় জেলা এবং দায়রা জজ খাদেমুল কায়েদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রায় 17 বছর পর গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকালে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা এবং পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, ভারত তাদের চাওয়া অনুযায়ী সবকিছু পাচ্ছে না, তাই সীমান্তে তাদের নানা রকম ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, যারা গণতন্ত্র ভোটের তোয়াক্কা করে না তাদেরকে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই পালাতে হয়। এ সময় ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, এই সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব বিএনপিকে এই অঞ্চলে আরও শক্তিশালী করবে। সম্মেলনে গোপালগঞ্জ 3, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানীকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কোন দলের পক্ষ থেকে জুলাইয়ের সনদ ঘোষণা হলে তা যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, সকলের ঐক্যমতের ভিত্তিতেই জুলাইয়ের সনদ তৈরি করতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু দল এবং গোষ্ঠী রাজনৈতিক বিভাজন তৈরি করছে বলেও অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের কর্মসূচি ঘোষণা করে এসব কথা বলেন তিনি। এ সময় জাহিদুল অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তির দ্বারপ্রান্তে এসেও জুলাই সনদ ঘোষণা করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এদিন জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। যেখানে ছোটখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য অটুট রাখাই হচ্ছে প্রধান দায়িত্ব, সেখানে বিতর্কিত কর্মকাণ্ড, অপপ্রচার, দায় চাপানো, অহেতুক ও এখতিয়ার বহির্ভূত বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি করছে। জুলাইয়ের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সরকার। এটাকে আমরা সরকারের ব্যর্থতার অংশ মনে করছি। আমরা মনে করি সকল অপতৎপরতার ঊর্ধ্বে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তিগত বা দলীয় উদ্যোগে নয়, বরং একটি রাষ্ট্রীয় উদ্যোগ। সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রয়োজনে আবারও রাজপথে নামার জন্য এনসিসিকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সকালে রাজধানী পল্টনে দলটির নিজস্ব কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কার্যক্রম এবং গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাইয়ের সনদ হবে বলেও জানান তিনি। সরকারকে নির্বাচনের আগে পুনর্বাসন, চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান দলটির আহ্বায়ক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই মাসের 1 তারিখ থেকে 36 দিন পর্যন্ত দেশ জুড়ে দলটি গণসংযোগ করবে বলে জানান তিনি। কোথায় হবে, কিভাবে করে এইটাকে
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং তাকে ফেরত দেওয়ার দাবিতে 6 আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও সহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য শীর্ষক জরুরি সংবাদ সম্মেলনে আয়োজন করে জাগপা। আগামী 5 আগস্ট শুক্রানা নামাজ আদায়, জুলাই মাসব্যাপী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ও জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে 8টি বিভাগীয় এবং 20টি সাংগঠনিক জেলায় গণসংযোগ এবং লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি পালন করবে জাগপা। ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। সোমবার রাজধানীর রমনা পার্কে 2 বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এ সময় সেখানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন চৌধুরী। বগুড়া সমিতির সকল সদস্যদের সহযোগিতায় সামনের দিনগুলোতে সদস্যদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান নবনির্বাচিত কমিটির সদস্যরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার যেসব সুযোগ সুবিধা ঘোষণা করছে, বিনিয়োগ সুসংহত করতে সেগুলো থেকে বিনিয়োগের পথে বাধাসমূহ দূর করা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর একটি হোটেলে প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের মোট বিদেশি বিনিয়োগের শতকরা 50% চীনা বিনিয়োগ। 5 আগস্ট পরবর্তী সময়ের আগের সরকারের আমলে অনুমোদিত বেশ কিছু বিনিয়োগের প্রস্তাব বর্তমান সময়ে এসে অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সরকারকে এসব বিষয়ে ঢালাওভাবে সিদ্ধান্ত না নেওয়ার সুপারিশ করা হয়। বাংলাদেশে যত ইনসেন্টিভ দেওয়া হচ্ছে তার থেকেও এই ইনসেন্টিভের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্যাকলস গুলো হচ্ছে, সেই অবস্ট্যাকলস গুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং অবস্ট্যাকলস গুলো বরঞ্চ দূর করা দরকার। এমনকি যদি ইনসেন্টিভ নাও থাকে, অবস্ট্যাকলস গুলো দূর করা দরকার। এটা তাদের দিক থেকে একটা বড় দাবি। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। বিসিবি নির্বাচন ও বিপিএল পাশাপাশি হওয়ায় একটু বিপদেই পড়েছেন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। আপাতত ডিসেম্বরে ও জানুয়ারির মাস মিলিয়ে বিপিএলে এবারের আসর করার পরিকল্পনা থাকলেও সেটা আদৌ সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনিশ্চিত বক্তব্যই মিলেছে তাদের কাছ থেকে। অন্যদিকে ভারত সরকারের পরামর্শে আগস্টে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফরে আসার আগে নিজেদের পর্যবেক্ষণ বিসিবিকে জানিয়েছে বিসিসিআই। মমিনুর রিপনের রিপোর্ট। ম্যারাথন এক বৈঠক চলছে তো চলছেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ানের নেতৃত্বে তার পরিচালকদের এই বৈঠকের এজেন্ডা ছিল 40টির মতো। নানা ব্যাপারে এসেছে সিদ্ধান্ত, যার মধ্যে একটি বিপিএল। স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বছর শেষে প্রয়োজনে কম দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় বিসিবি। কিন্তু জাতীয় নির্বাচনের ডামাডোল ও বিসিবি নির্বাচনের সময়সীমার মাঝখানে এই স্বপ্ন পূরণ সম্ভব কিনা সে প্রশ্ন উঠেই যায়। কারণ আমরা যে মিস্টেকগুলি করেছি লাস্টে, আমরা তো ইনভলভ ছিল, উনিও ইনভলভ ছিল না, আমিও ইনভলভ ছিলাম না, সেই মিস্টেকগুলি আমরা করতে চাই না। সেই জন্যে আমাদের এক্সপিরিয়েন্স আর ওদের ইনসিডেন্টে নতুন করে ক্রাইটেরিয়া সেট করা হবে ফর টিম। ওই ক্রাইটেরিয়া অনুযায়ী বোর্ড তখন ডিসিশন নেবে, যদি বাইরের থেকে আসে বাইরের থেকে আসে। যদিও আনুষ্ঠানিকভাবে না করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু আগস্টে বাংলাদেশের মাটিতে 3টি করে ওয়ানডে এবং টি20 সিরিজ খেলতে রোহিত শর্মাদের ঢাকায় আসার ব্যাপারে ইতিবাচক নয় সেদেশের সরকার। পুরো বিষয়টি নিশ্চিত হতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে বোর্ডকে। হ্যাঁ, এটা নির্ধারিত ছিল, তবে তারা কিছু কনসার্ন, তাদের কিছু অন্যান্য টিম এক্সেপ্ট দ্য ন্যাশনাল টিম ইন্ডিয়াতে ইংল্যান্ডে গিয়েছে, তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। আমাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনও আমরা আশাবাদী। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত এসেছে এই বোর্ড সভাতে।
মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।